আজ আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প লোহার বিস্কুট। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তৈরি অত্যন্ত জনপ্রিয় একজন কাল্পনিক গোয়েন্দা চরিত্র। সত্যান্বেষী ব্যোমকেশ তাঁর পর্যবেক্ষণ, যুক্তি এবং ফরেন্সিক বিজ্ঞানের দক্ষতার জন্য পরিচিত। ব্যোমকেশ বক্সী প্রথম আবির্ভূত হন পথের কাঁটা গল্পে। যদিও ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প হিসেবে ধরা হয় তার তৃতীয় গল্প সত্যান্বেষীকে। আজ আমরা শুনব এই ব্যোমকেশ সিরিজের শেষের দিকে রচিত গল্প লোহার বিস্কুট। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। গ্রীষ্মের এক রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। ব্যোমকেশের সঙ্গে যিনি বসে রয়েছেন তাঁর নাম কমলকৃষ্ণ দাস। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের শাখায় ক্যাশিয়ার তিনি। বছর কয়েক আগেই পুরুলিয়া থেকে এখানে বদলি হয়ে এসেছেন। ব্যোমকেশবাবু, আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করার ইচ্ছে হয়েছে, তবে সাহস হয়নি। আজ আমার জীবনের একটা ছোট সমস্যার সূত্র পেয়েই আলাপ করতে চলে এসেছি। বেশ বেশ, বলুন কি বিষয়? কলকাতায় বদলি হয়ে এসেই বেশ মুশকিলে পড়েছিলাম। কোথাও বাড়ি খুঁজে পাই না। অবশেষে একটা লোক তার বাড়ির নিচের তলায় একটা ঘর ছেড়ে দিল। একটা ঘর পেয়ে আমার স্ত্রী আর মেয়েকে পুরুলিয়া থেকে আর নিয়ে আসিনি, তাই একাই সেই বাড়িতে উঠেছিলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটা দোতলা, নিচের তলায় দুটো ঘর, ওপরে দুটো। যাতায়াতের রাস্তাও আলাদা। আর বাড়িওয়ালা এমনিতে মিষ্টভাষী, কিন্তু কি কাজ করে ঠিক বুঝতে পারিনি। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প সল্প করতেন, কিন্তু আমায় কোনোদিন দোতলায় ডাকেননি। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। তা এখানে সমস্যাটা কোথায়? বলছি ব্যোমকেশবাবু। তাই এইভাবে 3 মাস কাটার পর একদিন একটি ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে আমার রাত্রে নিমন্ত্রণ ছিল। ফিরতে বেশ রাত হয়েছে। বাড়িতে ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। তার পায়ে দুদিকে দুটি সুটকেস। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে চললেন কোথায়? হ্যাঁ, ও কমলবাবু, কমলবাবু, আমায় হঠাৎ একটু বাইরে চলে যেতে হচ্ছে। কবে ফিরবো তা ঠিক বলতে পারছি না। তা কোথায় যাচ্ছেন আপনি? আমি অনেক দূরে চলে যাচ্ছি। আচ্ছা, আজ চলি। কমলবাবু, আপনি তো সজ্জন মানুষ, ব্যাংকে চাকরি করেন। একটা কথা আপনাকে বলতে চাই। 7 দিনের মধ্যে আমি যদি ফিরে না আসি, আমার পুরো বাড়িটাই আপনি দখল করে নেবেন, কেমন? আর আপনাদের ব্যাংকেই আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, ওইখানে মাসে মাসে 150 টাকা ভাড়া বাবদ আমার অ্যাকাউন্টে জমা করে দেবেন। আজ আমি আসি, কেমন? আমি পরের দিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিয়েছিলাম, সংসার গুছিয়ে তৈরি থাকো, নতুন বাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। আসলে সেই মুহূর্তে অক্ষয় মণ্ডলের ভালো মন্দ চিন্তার থেকে আমার কাছে একটা আস্ত বাড়ি পাওয়া যেতে পারে এই আশাটাই বড় ছিল। তারপর কি হলো? আশায় আশায় 2 দিন কাটলো। 3 নম্বর দিন থেকে একটা অদ্ভুত বিষয় হলো। বাড়িটা থেকে একটা বিকট মরা পচা গন্ধ বেরোতে লাগলো। এই গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয়, এই তেমন গন্ধ। আপনি কি করলেন তখন? আমি আর অপেক্ষা না করে পুলিশে খবর দিয়েছিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠে দেখলো ঘরের মেঝেতে একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সেই রাতে আমি যখন নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, সেই সময় অক্ষয় মণ্ডল সম্ভবত লোকটাকে গুলি করে এবং তারপর দামি জিনিসপত্র, টাকা কড়ি সব নিয়ে কেটে পড়ে। সেদিন পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে। আমায় জেরার মুখে পড়তে হয়েছিল। খানা তল্লাশি খানিকক্ষণ চলেছিল। নিরপেক্ষ সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি পুলিশের সঙ্গেই ছিলাম। পুলিশ কিছু পেয়েছিল? তেমন কিছু না।
একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটে রূপালি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার ভেতরে কিছু নেই। তারপর সেদিনের মতো তদন্ত শেষ হলেও আমার মনে কিন্তু অস্বস্তি লেগেছিল। আমি কয়েকদিন পরে থানায় গিয়ে জানতে পারলাম যার মৃতদেহ পাওয়া গেছে তিনি আসলে দাগি আসামি হরিহর সিং। মাদক দ্রব্য এবং সোনা রূপার চোরা কারবার করতেন সেই ব্যক্তিটি। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলকে কিন্তু খুঁজেও পাওয়া যায়নি। আমি সেদিন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল নিতে পারি তো? পুলিশ কি বলল? দারোগাবাবু বলেছিলেন, আসামি যখন ফেরার হওয়ার আগে আমাকেই তার বাড়ির হেফাজতে রেখে গেছেন, তখন আমি স্বচ্ছন্দে সেখানে থাকতে পারি, তবে যদি আসামির কোনো খবর পাই তা যেন পুলিশকে অবিলম্বে জানায়। তারপর প্রায় বছরখানেক বেশ আরামেই কেটেছিল। আমার স্ত্রী আর মেয়েকেও নিয়ে এসেছিলাম, বেশ হাত পা ছড়িয়ে থাকতাম। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় আমি জমা করে দিই। বাড়ির টেবিল চেয়ার ব্যবহার করলেও আলমারি, বাক্স এবং কাবার্ডে আমি হাত দিই না। সে তো বুঝলাম, তা সমস্যাটা কোথায়? হঠাৎ 2 মাস আগে এক সমস্যা এসে উপস্থিত হলো। সেটা আবার কি? আসতে পারি? আপনারা কারা? আসুন। ইনি অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন ও আমার বাড়িতেই ছিল, এখন আমি আর পেরে উঠছি না, এখন থেকে ওর স্বামীর বাড়িতেই থাকবে। আর শুনুন, আপনাকেও বাড়িটা ছেড়ে দিতে হবে। অক্ষয়বাবুর যে স্ত্রী আছে তা তো কোনোদিন শুনিনি। আপনাদের কথা সত্যি হলে আপনারা আদালতে গিয়ে নিজেদের দাবি জানান এবং প্রমাণ করুন, তারপর দেখা যাবে। ওরা এক কথায় চলে গেলেন? বিস্তর কথা কাটাকাটির পর তবে চলে যায়। আমার মনে হয়েছিল এরা একেবারেই জোচ্চোর, কোনোভাবে এই বাড়িটার খবর পেয়ে দখল করতে এসেছে। তবে আমি থানায় গিয়ে এই খবরটা জানিয়ে এসেছিলাম। থানা থেকে বলল এরপর ওরা কখনো এলে ছল ছুতো করে থানায় নিয়ে যেতে, তবে ওরা এই বাড়িটার উপর নজর রাখবে। এর মধ্যে একদিন আমি একটা বেনামি চিঠিও পেয়েছিলাম, পাড়া ছেড়ে দাও নইলে বিপদে পড়বে। থানায় জানাতে দারোগাবাবু বললেন আমার বাড়িতেই থাকতে, কারণ ওরা বাড়ির বিষয়ে পাহারা নাকি বাড়িয়ে দিচ্ছেন। তারপর তেমন কোনো সমস্যা হয়নি, তবে এখন একটা বিশেষ সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। এই ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওয়ানো হয়েছে। আমি আর আমার স্ত্রী তীর্থে যেতে চাই, ওই হরিদ্বার, ঋষিকেশ এইসব। তা ব্যাংকের এক সহকর্মীও যেতে চাইছেন, তা আমরা রীতিমতো দল বেঁধেই যেতে চাইছি আর কি। এতে অসুবিধা কোথায়? আমার নিজের একটা পিস্তল আছে আর একটা হিংস্র পাহাড়ি কুকুর আমি পুষি, তাই এতদিন পর্যন্ত বাড়িটাকে বেশ সুরক্ষিত মনে হতো। এখন আমি কোথাও গেলে আমার কুকুরটিকে আমি একটি কেনেলে ভর্তি করে দিয়ে যাব, বাড়ি তাহলে অরক্ষিত থাকবে। আমার ভয় হচ্ছে ওই স্ত্রী লোকটি যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে নেয়, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডল যে বাড়িটা আমার দায়িত্বে দিয়ে গেছে তার তো লিখিত কোনো প্রমাণ নেই, তাই ওরা একবার বাড়িটা দখল করলে আমি বা কোথায় যাব? হ্যাঁ জানি ব্যোমকেশবাবু, এই সমস্যাটা নিতান্তই ঘরোয়া, আপনার নিরীক্ষার হয়তো উপযুক্ত নয়। আসলে এই সমস্যাটার কথা আপনাকে বলা এবং আপনার সঙ্গে দেখা করা, এই দুটো কারণেই আমি এসেছি। আপনি আমায় বলুন তো, বাড়িটা কি রেখে আমি তীর্থযাত্রা করতে পারি? বুঝেছি, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়ি বেহাত হয়ে যাওয়াটাও কাম্য নয়। আপনার পরিচিত কোনো মজবুত লোক নেই যাকে বাড়িতে রেখে তীর্থযাত্রা করতে পারেন? সেরকম কেউ নেই, সকলেরই নিজের বাড়ি আছে, আর যাদের নেই তাদের এই বাড়িতে আনতে সাহস হয় না। চলুন দেখি, আপনার বাড়িটা দেখে আসি। দাঁড়ান না, আমার প্রিয় ছাতাটা নিয়ে আসি, রোদটা বড় কড়া আজ। বুঝলেন কমলবাবু, এই ছাতাটা না আমার খুব প্রিয়। জীর্ণ লোহার বাঁট, তাতেও মরচে পড়েছে, এমনকি অনেকগুলো ছিদ্রও হয়েছে, কিন্তু এই ছাতা দিয়ে আমি অন্য লোককে দেখতে পাই, আমায় কেউ দেখতে পায় না। তা বটে ব্যোমকেশবাবু, চলুন চলুন যাওয়া যাক।
কমলবাবুর বাড়িটি ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট 5 রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়িটা মাঝে মাঝেই ব্যোমকেশের চোখে পড়েছে, কারণ বাড়িটার সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন বিরাট একটা লোহার খাঁচা। বাইরে থেকে কোনোভাবেই ছাদে ওঠা সম্ভব নয়। বাড়িতে ঢুকে কমলবাবু প্রথমে ব্যোমকেশকে নিচের তলার বসার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ ও 2টো ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর কিছুই নেই। ব্যোমকেশ আসলে একটা সূত্র খুঁজছে। আপনার এখানে নিচের তলায় আরেকটা ঘর আছে না? ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার করা হতো না, তাই আমি এটাকে রান্নাঘর করেছি। আপনি কি দেখবেন? না, দরকার নেই, চলুন উপরের তলাটা দেখে নিই। চলুন। ওই যে সিঁড়ির মাথায় দরজার দেওয়ালে, ওটা কি? ওটা ঘোড়ার নাল। এই বিলিতি কুসংস্কার অনুযায়ী দরজার মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। এটা কি আপনি লাগিয়েছেন? না না, ওটা অক্ষয় মণ্ডলের আমল থেকেই রয়েছে। এদিকে আসুন ব্যোমকেশবাবু। আচ্ছা, পুলিশের খানা তল্লাশিতে যে লোহার মোড়কগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কি পুলিশ নিয়ে গেছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, আর বাকিগুলো ওই দেরাজে। বাহ, ভারী মজার জিনিস তো। এর ভেতর গোটা 2 বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্তি। চলুন ছাদে যাওয়া যাক একবার। যাবেন? ছাদে কিন্তু কিছু নেই। এই কিছু না থাকাটাও অনেক সময় অনেক কিছু থাকার কারণ হয়ে উঠতে পারে। চলুন যাওয়া যাক। আসুন ব্যোমকেশবাবু, ছাদটা কিন্তু এখানে বেশ নিরাপদ। গরম পড়লে তাই ছাদে এসেই শুই। লোহা দিয়ে ঢাকা বলে ছাদে চোর ঢোকার কোনো উপায় নেই। চলুন, আমার দেখা শেষ। আচ্ছা কমলবাবু, থানার যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? রাখাল সরকার। আচ্ছা, আজ তাহলে আমি চলি। আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করুন, কোনো ভয় নেই আপনার। বাড়ি বেদখল হবে না, আমি দায়িত্ব নিলাম। তাই বলছেন ব্যোমকেশবাবু? যাক, নিশ্চিন্ত হলাম। আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি? আরে না না, আমি এখন একটু থানায় যাব রাখাল সরকারের সঙ্গে দেখা করতে। দেখুন ব্যোমকেশবাবু, আপনার কথা মতো সব পাহারা কিন্তু আমি আজ থেকে তুলে নিয়েছি। আজই কমলবাবু আমায় চাবিও দিয়ে গেছেন। এখন আপনার কথা মতোই কিন্তু সব হবে। তা রাত 8:30টার সময় আমরা এই কমলকৃষ্ণবাবুর বাড়িতে এসে করছিটা কি? আসামি কে আর তিনি কোথায়, তা কি আপনি বুঝতে পেরেছেন? তুমি নিশ্চিন্ত থাকো, সময় মতো সব খোলসা করা যাবে। আমি ছাদে যাচ্ছি, আর তুমি এই ঘরে লুকিয়ে থাকো। আর ছাদের দরজা কিন্তু এদিক থেকে বন্ধ করা যাবে না, তুমি বাইরে থেকে ছাদের দরজা বন্ধ করো। রাখালবাবু নিঃশব্দে অপেক্ষা করছিলেন বটে, ভেতরে ভেতরে বেশ অধৈর্য হয়ে পড়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষা। রাত 2টো বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন সত্যি অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ আর শিকার আসবে না এমনটা সবেমাত্র ভাবতে শুরু করেছিলেন, তখনই দরজার বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ু সজাগ হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ আর ডান হাতে লোহা বাঁধানো একটা ছড়ি। সেই ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগার সুতো জড়ানো। মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে, ঠিক সেই রকম। লোকটি সোজা ছাদে উঠে গেল। ছাদে একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে বসল। ছায়ামূর্তি তখন নক্ষত্র আলোয় বেরিয়ে সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে
আলসের উপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ে বসল। এই সময় ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। একটা ধাতব শব্দ শোনা গেল। অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? ব্যোমকেশ বাবু, এর পকেটে তো পিস্তল আছে, বের করে নিন। আর এই যে অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমায় গ্রেপ্তার করলাম। রাখাল, দেখো, যা ভেবেছিলাম ঠিক তাই। অক্ষয় মণ্ডলের থলি থেকে যে ভিজে লোহার প্যাকেটগুলো বের করেছি, তার মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। সত্যি কথা বলো, কোথায় রাত কাটিয়েছো কাল? দোহাই ধর্মাবতার, রাখাল সাক্ষী, আমি কোনো খারাপ কাজ করিনি। এক প্লেট করা চা আনছি, এক্ষুনি গল্পটা শুনতে চাই আমি। শুরু করো। অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজনে ভদ্র পাড়ায় একটা বাড়িও করেছিল। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমনভাবে ঢেকে রেখেছিল যাতে বাড়িতে কোনো চোর না ঢুকতে পারে। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তার সংগ্রহ করা এবং তাকে সুবিধে মতো বাজারে বিক্রি করা। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্ধুকে নয়। লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বার করেছিল। হরিহর সিং লোকটা আসলে অক্ষয়েরই লোক। অক্ষয় মণ্ডলের কথায় বাজারে সোনা বিক্রি করত। সম্ভবত অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিতে গিয়ে ধরা পড়ে যায় হরিহর সিং, আর সেই রাগেই অক্ষয় মণ্ডলের হাতে খুন হতে হয় হরিহর সিংকে। এরপর কি হলো? মরাটা নিয়ে কি করবে সেটা কিছুতেই ভেবে পাচ্ছিল না অক্ষয় মণ্ডল। তাই ঠিক করলো মরা থাক বাড়িতে, যা সোনা আছে তাই নিয়ে সে নিজে পালাবে। পালানোর কয়েকদিন পর লাশ আবিষ্কার হলো, পুলিশ এলো, কিন্তু খুনের কিনারা হলো না। এদিকে কমলবাবু, ওর স্ত্রী ও মেয়ে সারাক্ষণ বাড়িতে থাকে। একটা হিংস্র কুকুরও আছে। অক্ষয় মণ্ডল নিজের বাড়িতে থাকা সোনাগুলো হাতানোর উপায় খুঁজতে লাগলো। এদিকে সে কমলবাবুকে বাড়ি ছাড়া করার চেষ্টাও করে যেতে লাগলো। একজন স্ত্রীলোককে বউ সাজিয়ে, একটা পেটুয়া লোককে তার ভাই সাজিয়ে কমলবাবুর কাছে পাঠালো। বেনামি চিঠি লিখেও ভয় দেখালো, কিন্তু কাজের কাজ হলো না কিছুই। আমার ধারণা কমলবাবুকে যে লোকটি তীর্থে যাওয়ার জন্য বলেছিলেন তার সঙ্গে অক্ষয় মণ্ডলের যোগ আছে। অক্ষয় মণ্ডলের কথাতেই সেই লোকটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য রাজি করিয়েছিলেন। এই সুযোগেই অক্ষয় মণ্ডল বাড়িতে এসে সমস্ত সোনা নিয়ে পালাতো। তুমি এত কিছু বুঝলে কি করে? অক্ষয় মণ্ডলের বাড়িতে যেদিন গিয়েছিলাম সেদিন কড়া রোদ ছিল বলে আমার ছাতাটা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখেছিলাম দরজার মাথায় ঘোড়ার নাল তিনটে পেরেকের মাঝখানে আলগাভাবে আটকানো আছে। ঘোড়ার নালটা খুব অদ্ভুত দেখতে। ঘোড়ার নালের মতো, ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমার ছাতাটা সেদিকে বাড়াতেই দেখলাম ছাতাটা আপনা থেকেই ঘোড়ার নালে জুড়ে গেল। বুঝলাম এটা বেশ শক্তিশালী চুম্বক। জানতে পেরেছিলাম এই চুম্বকটা অক্ষয় মণ্ডলের। এখান থেকে সন্দেহটা মাথা নাড়া দেয়, চুম্বক নিয়ে অক্ষয় মণ্ডল করেটা কি। তারপর যখন ঘেরা টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। চুম্বক যত জোরালোই হোক, সোনাকে টানার ক্ষমতা তার নেই। সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দিত। তারপর যেমন যেমন দরকার হতো ট্যাঙ্কে চুম্বক ফেলে জল থেকে তুলে আনত।
হরিহর সিংকে খুন করে পালানোর সময় অক্ষয় মণ্ডল সব সোনা নিয়ে যেতে পারেনি, বাকি সোনা উদ্ধার করতেই এসেছিল। অক্ষয়বাবুর বাড়িতে একটা রাত অপেক্ষা না করলে কিছুতেই তাকে ধরা যেত না। আর সেটা করার জন্যই তুমি কমল বাবুকে তীর্থে যাওয়ার জন্য একেবারে রাজি করিয়ে ফেলেছিলে, কি বলো? কাল যে অক্ষয় মণ্ডল আসবে তা কিন্তু আমি আর রাখাল আশা করিনি। ভেবেছিলাম পাহারা দিয়ে দেখি কি হয়। রাত 2টোর সময় অবশেষে শিকার ফাঁদে পা দেয়। টর্চের এক ঘায়ে ধরাশায়ী। তা কত সোনা পাওয়া গেল? 57টি লোহার মোড়ক, প্রত্যেকটি মোড়কের মধ্যে 2টি করে সোনার বিস্কুট। প্রত্যেকটি বিস্কুটের ওজন 50 গ্রাম। এবার তুমি হিসেব করে দেখো কত হয়। আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা লোহার বিস্কুট। সূত্রধর শুভশ্রী রায়। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক মজুমদার, রূপেন মিত্র, প্রদীপ দাঁ, দেবস্মিতা মুখার্জি এবং ইপ্সিত ব্যানার্জি। আবহ ইপ্সিত ব্যানার্জি। শ্রুতি নাট্যরূপ পায়েল চ্যাটার্জি।